আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমাদের মানব শরীরতত্ত্ব, রক্ত সংবহন নিয়ে আমরা পড়াশোনা করব। মেডওয়ার 47 47 দিনের মেডিকেল ভর্তি প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে। যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, তোমরা আমাদের হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো, তো তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব। তোমরা ওইখান থেকে আমাদের ফুল ব্যাচে জয়েন করতে পারবে। নিয়মিত পরীক্ষা, পোল সব কিছু তোমরা দিতে পারবে। ওকে, আচ্ছা শুরু করি মানব শরীরতত্ত্ব রক্ত সংবহন দিয়ে বা ব্লাড সার্কুলেশন। ওকে, আচ্ছা এখান থেকে আমরা কি কি পড়বো? দেখো, রক্ত, এই যে প্রথম যে টপিকটা আছে এখান থেকে আমাদের একটু পড়াশোনা করতে হবে। রক্ত কি সেটা দেওয়া আছে, এটা একটু সংজ্ঞাটা পড়বা যে রক্ত রস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। আচ্ছা, ভালো কথা। এরপর আমরা কি পড়বো? এরপর আমাদের লাগবে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মানবদেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কি বলছি? মানবদেহে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের মানবদেহে কতটুকু রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। অর্থাৎ দেহের ওজনের 8% হলো রক্ত। এই জায়গাটা তোমাদের লাগবে। দেহের ওজনের কত পার্সেন্ট রক্ত থাকে? 8% রক্ত থাকে। আচ্ছা, এরপরে রক্ত সামান্য ক্ষারীয়, এইটাও ইম্পর্টেন্ট রক্তের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, এগুলা প্রশ্নে আসতে পারে। পিএইচ মাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45। এটা হলো কত ভাই? এটা হলো কি পিএইচ 7.35 থেকে 7.45। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, এই কথাটা, ঠিক আছে? এরপরে এটার গড় মানটা হচ্ছে 7.40। ঠিক আছে, কি বলছি? পিএইচটার, রক্তের যে পিএইচ আছে এই পিএইচ এর গড় মান কত? 7.40। রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের তাপমাত্রাটা হচ্ছে কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে 1.065 গুণ বেশি, এটাও লাগবে। এই হচ্ছে আমাদের রক্ত সম্পর্কে প্রাথমিক কথাবার্তা, এগুলো আমাদের লাগবে। আচ্ছা, এরপরে রক্তের সাধারণ কার্যাবলী, রক্তের কিছু কাজ আছে, জাস্ট তোমরা চাইলে এখান থেকে হেডলাইনগুলো পড়বা। পুষ্টিদ্রব্য পরিবহন করে, শ্বসনে গ্যাস পরিবহন করে, বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন করে, বজ্র পদার্থ পরিবহন করে, পানির সাম্যতা নিয়ন্ত্রণ করে, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, আয়নের সমতা রক্ষা করে, দেহের প্রতিরক্ষা হিসেবে কাজ করে, সঞ্চয় থেকে তোমার খাদ্য পরিবহনের কাজ করে, সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। ওকে, প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, এইটুকু একটু দেখবা। এরপর অম্ল ক্ষারের ভারসাম্য বা পিএইচ সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে, রক্তক্ষরণ প্রতিরোধ করে, অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে, রোগ প্রতিরোধ করে। এখন হচ্ছে রক্তের উপাদান। রক্ত হচ্ছে কি বলছি ভাই? দুইটা উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। খেয়াল করো, টেস্ট টিউবে আমাদের হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র, এটাতে যদি ঘুরাই তাহলে রক্ত দুইটা স্তরে বিভক্ত হয়ে পড়ে। মানে রক্ত যে দুইটা উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে রক্তরস, এইটা আমরা কিভাবে বের করব? সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন রক্তের হলুদ যে বর্ণটা আছে সেটা হচ্ছে রক্তরস, এটা হচ্ছে 55%। তাইলে খেয়াল করো, রক্তের পানি পরিমাণ কত ভাইয়া? রক্তের রসের পরিমাণ কত? 55%। রস বেশি 55%, আর হচ্ছে তোমার বাকি 45% হচ্ছে রক্ত কণিকা। তাহলে কণিকার পরিমাণ হচ্ছে কম, কত ভাইয়া? রক্ত কণিকা হচ্ছে 45%। এটা একটু মাথায় রাখবা। এরপরে চলে আসো ভাইয়া রক্তরস বা প্লাজমা। রক্তরসের ভিতরে আবার বিভিন্ন কি কি যা আছে এগুলো একটু আমরা দেখব। খেয়াল করো, এতে রক্তের এই যে রক্তটা আছে এটাতে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%। কত? রক্ত রসের ভিতরে, এটা তো রস, তরল না, তাহলে তরলে ভিতরে সামান্য পরিমাণ হচ্ছে আলাদা আলাদা অন্যান্য পদার্থ আছে, তবে 90 থেকে 92% হচ্ছে কি জাস্ট পানি। কঠিন পদার্থ আছে 8 থেকে 10%। ওকে, কঠিন পদার্থ বিভিন্ন জৈব এবং হচ্ছে অজৈব। তো জৈব হচ্ছে 7 থেকে 8%, অজৈব হচ্ছে 0.9%। কি বলছি বুঝছো? প্রথমত হচ্ছে রক্ত দুই ভাগে বিভক্ত, কণিকা, তরল। তরল এর ভিতরে হচ্ছে তরল হচ্ছে 55%। এই তরলের 55%-এর ভিতরে 90 থেকে 92% হচ্ছে পানি, আর 8 থেকে 10% হচ্ছে কঠিন।
এই কঠিনের মধ্যে আবার হচ্ছে 7 থেকে 9% হচ্ছে কি ভাইয়া জৈব পদার্থ, আর 0.9% হচ্ছে অজৈব পদার্থ। তো অজৈব পদার্থগুলো কোনগুলো, জৈব পদার্থগুলো কোনগুলো, তোমরা কিভাবে চিনবে আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই। তোমরা জাস্ট মনে রাখবা পর্যায় সারণীতে যে সকল মৌলগুলো পাওয়া যায়, যেমন সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, সিঙ্গেল পাইতেছো। হ্যাঁ, এরা হচ্ছে আমাদের অজৈব পদার্থ। জাস্ট সিম্পল কথাবার্তা। আচ্ছা, এরপর জৈব পদার্থ। জৈব পদার্থ হচ্ছে ভাইয়া GPA5 দিয়ে মনে রাখবা, কি GPA5। জিতে হচ্ছে কি, জিতে 5 আমাদের জৈব পদার্থ হচ্ছে প্লাজমা প্রোটিন। ঠিক আছে, প্লাজমা প্রোটিনটাকে আমরা মনে রাখবো কি দিয়ে, GPA5 দিয়ে। খেয়াল করো, তোমার জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রথমব্রিন, এতে হচ্ছে কি বলে অ্যালবুমিন, আর 5 হচ্ছে ফাইব্রিনোজেন। কি বলছি ভাইয়া? তাইলে আমাদের জৈব পদার্থ হচ্ছে টোটাল 7 থেকে 9%। এর মধ্যে 7.5% হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনের উপাদানগুলো হচ্ছে GPA5, একটা হচ্ছে কি জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রথমব্রিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আর এফ হচ্ছে ফাইব্রিনোজেন। আর নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, এটা তোমরা সবাই ছোটবেলা থেকে পরিচিত, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ও জ্যান্থিন অ্যামোনিয়া। আচ্ছা, এরপর অনন্য পদার্থ আছে, এটা বাকি সবগুলোই হচ্ছে অনন্য পদার্থ। আর অজৈব পদার্থ হচ্ছে যেগুলো পর্যায় সারণীতে তোমরা মৌল হিসেবে পাও, জাস্ট ওগুলা। ওকে, খেলা তো ক্লিয়ার, শেষ আমাদের এই রক্তরস বা প্লাজমার প্রকারভেদ শেষ। এখন রক্তের কাজ মনে রাখবা, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। রক্তের তারল্য রক্ষা করে, ভাসমান রক্তকণিকা আছে না, আরে কি হইল, আচ্ছা, ভাসমান রক্তকণিকা অনন্য দ্রবীভূত পদার্থের দেহের সর্ব জায়গায় পরিবহন করে। এরপরে এই জায়গাটা লাগবে, টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে বাইকার্বোহাইড্রেট রূপে পরিবাহিত হয়, অল্প পরিমাণ অক্সিজেন। তাহলে ভাই আমাদের রক্ত রসের মাধ্যমে কি বেশি পরিমাণে পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে, আর অল্প পরিমাণে পরিবাহিত হয় কি অক্সিজেন। ওকে, আচ্ছা, এরপর এই জায়গাটা লাগবে, রক্তরস রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। একটু আগে কিন্তু আমরা রক্তের কার্যাবলী দেখে আসছি অলরেডি, তাই না? আচ্ছা, এগুলা গুরুত্বপূর্ণ, এগুলা দেখবা। এরপর রক্তকণিকা, রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে বলা হয় রক্তকণিকা। এগুলো হিমাটোপয়েসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তাহলে রক্ত তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো ভাইয়া, হিমাটোপয়েসিস। কি হিমাটোপয়েসিস? ওকে, বুঝলাম। এরপরে খেয়াল করো, এই যে রক্তকণিকা হচ্ছে কত পার্সেন্ট, 55%, এটা আগেই দেখছি। ঠিক আছে, রক্তকণিকা আবার 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এরিথ্রোসাইট। এখন এরিথ্রোসাইটের অপর নাম হচ্ছে ভাই লোহিত রক্তকণিকা, এটা মনে রাখবা, লোহিত রক্তকণিকা বা লিউকোসাইট। ওকে, এরপর হচ্ছে লোহিত রক্তকণিকা বা হচ্ছে এরিথ্রোসাইট। আর আরেকটা হচ্ছে কি লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। এরপর হচ্ছে প্লেটলেট বা থ্রম্বোসাইট অথবা অনুচক্রিকা। ওকে, তাহলে রক্ত তৈরির প্রক্রিয়াকে বলা হয় হিমাটোপয়েসিস প্রক্রিয়া। এই যে এখানে রক্তের একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমাদের জানা দরকার আছে। এখন খেয়াল করে, আমরা পাইছি কি রক্ত 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রক্ত কণিকা আর একটা হচ্ছে রক্তরস। ওকে, রক্তরস 55%, রক্তকণিকা 45%। এখন এখানে কি ছিল হ্যাঁ, পানি। রক্তরসের ভিতরে আমরা পাইছিলাম হচ্ছে পানি 90 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%। এই কঠিন পদার্থ আবার 2টা ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈব পদার্থ ছিল 9%, অজৈব পদার্থ ছিল 0.9%, জৈব পদার্থ ছিল 7 থেকে 9%। ওকে, এরপরে আমাদের অজৈব পদার্থগুলো কারা কারা, যেগুলো পর্যায় সারণীতে বিদ্যমান, এই যে এগুলো হচ্ছে জৈব পদার্থ, এগুলো সবগুলো কিন্তু পর্যায় সারণীতে আছে। আচ্ছা, এরপরে জৈব পদার্থটা আবার হচ্ছে কি তোমার 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্লাজমা প্রোটিন। আমরা বলছিলাম এটাকে GPA5 দিয়ে মনে রাখবা। ওকে, GPA5। ওকে, GPA5। GPA মানে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে কি ভাইয়া প্রথমবিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আর এফ হচ্ছে ফাইব্রিনোজেন। এরপরে ছিল নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন ও অ্যামোনিয়া। অন্য পদার্থ এটা বাকি সবগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, বুঝছো, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা এই পর্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের রক্তকণিকা বলছিলাম, রক্তকণিকা 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকার অপর নাম কি ছিল ভাই, শ্বেত রক্তকণিকার অপর নাম ছিল লিউকোসাইট, এবং অনুচক্রিকার অপর নাম ছিল প্লেটলেট বা থ্রম্বোসাইট।
ওকে, এরপরে আমাদের এই শ্বেতরক্তকণিকা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রানিউলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। তাহলে অ্যাগ্রানিউলোসাইট যেটা সেটা হচ্ছে দানাবিহীন, গ্রানিউলোসাইট হচ্ছে দানাযুক্ত। এই অ্যাগ্রানিউলোসাইটকে আবার ভাগ করা যায় হচ্ছে দুই ভাবে, মনোসাইট, লিম্ফোসাইট। গ্রানিউলোসাইট হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। এগুলা মাঝখানে কিছু কথাবার্তা আছে, সেখান থেকে সামান্য জাস্ট দেখবো, তবে আমরা জাস্ট ছকটা দেখবো যাতে এগুলা কম দেখার আগে। এরপরে খেয়াল করো লোহিত রক্তকণিকা সম্পর্কে। লোহিত রক্তকণিকা সম্পর্কে তোমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে দ্বি অবতল চাকতির মতো, কি দ্বি অবতল চাকতির মতো, আর হচ্ছে নিউক্লিয়াস বিহীন, এটা একটু মাথায় রাখবা। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, তবে এটা নিয়েও সন্দেহ আছে, এটা এখনো শিওর না। ওকে, এরপরে খেয়াল করবে ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ হচ্ছে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে হচ্ছে 60 থেকে 70 লাখ, এবং হচ্ছে পূর্ণবয়স্কর দেহে 50 থেকে 54 লাখ, প্রাপ্তবয়স্কদের দেহে হচ্ছে 44 থেকে 49 লাখ। এটা একটু দেখবা। ওকে, লোহিত রক্তকণিকা হচ্ছে স্টেম কোষ থেকে উৎপন্ন হয়, লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে, এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে তোমার আমাদের যে রক্তের যে কঠিন পদার্থ ছিল এর মধ্যে হচ্ছে 90% হচ্ছে হিমোগ্লোবিন থাকে রক্তকণিকে, এটা একটু দেখবা। এরপরে প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম নামক লৌহ ধারণ করে রঞ্জক এবং গ্লোবিন নামক হচ্ছে প্রোটিনের সমন্বয়ে গঠিত। তাহলে হিমোগ্লোবিন কী দিয়ে গঠিত এটা একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহে অধিকাংশ অক্সিজেন পরিবহন করে। খেয়াল করো, কি অধিকাংশ অক্সিজেন পরিবহন করে। রক্ত অক্সিজেন পরিবহন করছে সামান্য, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ করছে কি বেশি। আর এখানে কি করতেছে, এটার নাম কি লোহিত রক্তকণিকা, সে কি করতেছে, সে হচ্ছে অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করছে সামান্য, অধিকাংশ অক্সিজেন পরিবহন করছে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করছে অল্প বা সামান্য, এটা একটু দেখবা। রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে, এটা দেখবা। হিমোগ্লোবিন ও অনন্য অন্তঃকোষীয় বস্তু ভাপার রূপে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে, যা মানুষের রক্তের ব্লাড গ্রুপ নির্ণয় সহায়তা করে। আচ্ছা, এরপর হচ্ছে এইসব রক্তকণিকা বিলিরুবিন ও বিলিবার্ডিন উৎপন্ন করে। আচ্ছা, এরপর হচ্ছে লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপাদন করে, যা এন্ডোথেলিয়াল কোষের এল আর্জানাইন এর মতো ব্যবহৃত হয়। এগুলো হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে, যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। এগুলো একটু দেখবা। ওকে, এই পর্যন্ত দেখবা। এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। খেয়াল করো, এই যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, যেমন লিম্ফোসাইট যেটা, সেটাতে ভাইয়া দেখো সাইটোপ্লাজম কম, নিউক্লিয়াসটা বেশি থাকে। ইউসিনোফিল হচ্ছে তোমার 2 থেকে 5টা খণ্ড থাকে। এরপর হচ্ছে বেসোফিল, এগুলো আমরা সামনে পড়ব। শ্বেত রক্তকণিকা, এটাকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এবং বড় একটা নিউক্লিয়াস থাকে শ্বেত রক্তকণিকাতে, কি থাকে, শ্বেত রক্তকণিকাতে হচ্ছে একটা বড় নিউক্লিয়াস থাকে, এটা দেখবা। এই যে খেয়াল করে এখানে একটা বড় নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এরপরে মানবদেহের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ 11,000 থেকে 4,000, এইটা একটু তোমাদের দরকার আছে। ওকে, এরপরে দরকার আছে শিশু ও অসুস্থ মানবদেহে এর সংখ্যা আরও বেশি। লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত 600:1, কি লোহিত রক্তকণিকা এবং হচ্ছে শ্বেত রক্তকণিকা বা আরবিসি অনুপাত তোমার হচ্ছে কি WBC, এদের অনুপাত হচ্ছে 600:1। মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত, তখন হবে 1:600। এগুলো একটু মাথায় রাখা পড়বা। ওকে, এরপরে চলে আসো তোমার আকৃতি। এখন আকৃতি অনুযায়ী বা গঠন প্রকৃতি অনুযায়ী শ্বেত রক্তকণিকাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দানাবিহীন আর একটা হচ্ছে দানাযুক্ত। আমরা বলছিলাম যেটা দানাবিহীন সেটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট, আর যেটা দানাযুক্ত সেটা হচ্ছে কি গ্রানিউলোসাইট। ওকে, এইটুকু একটু মাথায় রাখবা। আর এই যে বাকি মাঝখানে যত পড়াশোনা আছে, ঠিক আছে, এগুলো তোমাদের এইখান থেকে পড়তে হবে না, এখানে অনেক পড়াশোনা আছে, তোমরা এগুলা কই পড়বো আমি তোমাদের দেখাইতেছি। এগুলো ক্রস দাও, এগুলো একটা জায়গা আছে সেখান থেকে আমরা পড়বো, এই যে এই জায়গাটাতে পড়বো, ঠিক আছে। তোমরা চলে আসো এখান থেকে, জাস্ট সকল পড়া কিন্তু আমাদের এখানে আছে। তো কষ্ট করে 2বার পড়ার দরকার নেই, আর ছক থেকে পড়লে জিনিসটা ভালো মনে থাকবে, ঠিক আছে। খেয়াল করো, রক্তকণিকা আমরা পড়ছি লোহিত রক্তকণিকা,
তারপর শ্বেত রক্তকণিকা, এরপর ছিল অনুচক্রিকা। এখন আমরা জাস্ট লোহিত রক্তকণিকা নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা বলছিলাম লোহিত রক্তকণিকা পুরুষে কতটুকু থাকে, স্ত্রীতে কত থাকে, শিশুতে কতটুকু থাকে, সেইটা আমরা দাগিয়ে দিয়েছিলাম, যেহেতু সেইখানে আরও বেশি ইনফরমেশন ছিল, ওই জিনিসগুলো আমরা সেখানে দাগিয়ে দিয়েছিলাম। ওকে, এরপরে উৎপত্তি স্থল কোথায় ভাই? লোহিত রক্তকণিকা ভ্রূণ অবস্থায় যকৃত প্লীহায় উৎপন্ন হবে, আর লাল জন্মের পর হচ্ছে এটা অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হবে, এই জায়গাটা একটু দেখবা। ওকে, এরপর হচ্ছে তোমার এটা গঠন বৈশিষ্ট্য বলছিলাম গোল দ্বি অবতল চাকতির মতো, তাই না? নিউক্লিয়াস থাকবে না এটা, ঠিক আছে। এরপর হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে কাজ, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। অক্সিজেন পরিবহন করবে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। অক্সিজেন পরিবহন করবে বেশি, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে কম। আর রক্ত রস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে বেশি, অক্সিজেন পরিবহন করে কম। এর আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে যা দিচ্ছি এই ছক ভাই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু 100%, ঠিক আছে, 100%। এরপর চলে আসলাম শ্বেত রক্তকণিকা। খেয়াল করো, শ্বেত রক্তকণিকার ভিতরে হচ্ছে একটা হচ্ছে দানাযুক্ত আর একটা হচ্ছে দানাবিহীন। তো দেখো দানাযুক্ত কারা, দানাবিহীন কারা। সেক্ষেত্রে আমাদের দানাযুক্ত এবং দানাবিহীনের উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, তাই না? এই যে এখানে দেখো, এই যে আমি তোমাদেরকে জাস্ট লাস্ট যে জায়গাটাতে পড়াইছিলাম যে একটা হচ্ছে দানাযুক্ত আর একটা হচ্ছে দানাবিহীন। ওকে, তো দানাবিহীন হচ্ছে কটা? মনোসাইট আর লিম্ফোসাইট দুইটা, আর বাকিগুলো হচ্ছে কি দানা যুক্ত হচ্ছে তিনটা, সেটা হচ্ছে এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল। তাহলে এটা হচ্ছে কি এই দুইটা মনে রাখবা, দানাবিহীন বা অ্যাগ্রানিউলোসাইট, এজি অ্যাগ্রানিউলোসাইট। এখন খেয়াল করো এইখানে যে সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা বেশি ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এখান থেকে পড়বা কি মনোসাইট উৎপন্ন হয় প্লীহা থেকে, আর লিম্ফোসাইট উৎপন্ন হয় প্লীহা, দুইটা সেম জায়গা থেকে উৎপন্ন হয়। আর এদের গঠন বৈশিষ্ট্য হচ্ছে দানাবিহীন সাইটোপ্লাজম বৃক্কাকার, বড় নিউক্লিয়াস থাকবে এদের ক্ষেত্রে। কি থাকবে? বড়, এই বড় নিউক্লিয়াস থাকবে। তাহলে অ্যাগ্রানিউলোসাইট বা দানাবিহীন যেখানে, সেখানে নিউক্লিয়াসটা থাকে বড়, সাইটোপ্লাজমটা কি থাকে ভাই? কম। একদম এরকম ধরো একটা কোষ, এখানে এটা পুরোটা লাল, এই যে লালটা পুরোটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, আর বাইরে সামান্য পরিমাণে সাইটোপ্লাজম আছে। ওকে, সাদাটুকু হচ্ছে সাইটোপ্লাজম, লালটুকু হচ্ছে নিউক্লিয়াস, এইভাবে থাকবে, ঠিক আছে? এটা একটু দেখবা। এরপরে এটা অ্যান্টিবডি উৎপন্ন করে, এর আয়ুষ্কাল 100 থেকে 120 দিন। এরপরে এটার আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। আর মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। এরপর চলে আসবে নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল। খেয়াল করো এখানে 2-3টে ইনফরমেশন আছে যেগুলো এখানে দেওয়া নাই, যে তোমার এখানে কোনটা রং কি তোমরা মনে রাখবা, এলা বেনে, মানে ইউসিনোফিল যেটা, এটার রং হচ্ছে লাল, ইউসিনোফিলের রং হচ্ছে কি লাল, আর ব্যাসোফিলের রং হচ্ছে কি নীল। এই জায়গাটা আমাদের এখানে দেওয়া নেই, এটা বইতে দেওয়া আছে, ঠিক আছে? এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে এদের সংখ্যা কোন কোষে কেমন তত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট উৎপত্তি স্থল ওগুলা ছাড়া বাকি যা আছে দেখো ভাইয়া, সবগুলোর উৎপত্তি স্থল হচ্ছে লাল অস্থিমজ্জায়, ঠিক আছে? এই খেয়াল করে, এগুলো সবগুলো উৎপত্তি স্থল কই? লাল অস্থিমজ্জায়। ওকে, এরপরে নিউট্রোফিলের যেই নিউক্লিয়াসটা, এটা হচ্ছে 2 থেকে 5টা খণ্ড বিশিষ্ট। কি বলছি? এরকম একটা থাকে, কোষ থাকে, কোষের এই এই নিউক্লিয়াসটা হচ্ছে এরকম থাকে, 2 থেকে 2টা বা 3টা বা 5টা এমন খণ্ড থাকবে, ঠিক আছে? এদের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করা, আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, এগুলো ইম্পর্টেন্ট। ইউসিনোফিল সাইটোপ্লাজমের দানাধর্ম, এটা হচ্ছে 2 থেকে 7টা খণ্ড থাকবে, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, কৃমির লার্ভা ধ্বংস করে, আয়ুষ্কাল 8 থেকে 12 দিন। ব্যাসোফিল এটার তাও হচ্ছে তোমার বৃক্কাকার নিউক্লিয়াস থাকবে, হেপারিন ক্ষরণ করে, রক্তবাহিকার ভিতর জমাট বাঁধতে দেয়, আর বাঁধতে হচ্ছে বাধা দিবে, দেয় না, বাধা দিবে, আর হিস্টামিন ক্ষরণ করে। এটার আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। অনুচক্রিকা, এটার সংখ্যাটা ইম্পর্টেন্ট, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। আর এইখানে লাগবে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এটার আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 9 দিন। খুবই গুরুত্বপূর্ণ এই ছকটা, এটা তোমাদের লাগবেই, এটা ভালো করে দেখবা। আচ্ছা, এরপর লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার মধ্যে পার্থক্য দেওয়া আছে। জাস্ট আমরা এইখানে কিন্তু অলরেডি এগুলো সব পড়ে ফেলছি না, তাই এইখানে এগুলো দরকার নেই। জাস্ট তোমরা যদি চাও একটু দেখতে পারো, আমার মনে হয় না এখানে দরকার আছে, কারণ আগে আমরা ওগুলো দেখে ফেলছি। ওকে,
আচ্ছা, এই ছকটা তাহলে লাগতেছে না, ঠিক আছে। রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন প্রক্রিয়া, রক্ত জমাট বাঁধার জন্য আমাদের এখানে লাগবে কয়টা ফ্যাক্টর কাজ করে, সেটা 13টা ক্লডিং ফ্যাক্টর কাজ করে। এর মধ্যে 4টা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, যাদেরকে হচ্ছে প্রধান ফ্যাক্টর বলা হয়। এগুলো হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমব্রিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+। তাইলে আমাদের রক্ত জমাট বাঁধার উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা? 4টা। একটা হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমব্রিন, তারপর হচ্ছে কি ভাইয়া? থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+। এরপরে নিচে ফ্যাক্টরগুলোর তোমার হচ্ছে নাম এবং তঞ্চন এদের ভূমিকাটা দেওয়া আছে। তো আমরা অ্যাটলিস্ট কোনটা কত নাম্বার ফ্যাক্টর এইটা জানবো, কারণ এইটা থেকে প্রশ্ন আসে যে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো আছে 13টা ফ্যাক্টর, এদের মধ্যে 5 নাম্বার ফ্যাক্টরটার নাম কি, বা স্টেবল ফ্যাক্টর কত নাম্বার ফ্যাক্টর, ঠিক আছে। এগুলো একটু দেখতে হবে আমাদেরকে। তো এটার জন্য তোমরা একটা ছন্দ মনে রাখতে পারো, সেটা হচ্ছে ফুল পরে টুপ করে লও সবাই এক করে, ফুল পরে টুপ করে লও সবাই এক করে, শার্ট পরে হয় ফুল বাবু। এই যে একটা ছন্দ আছে এটা, আর এই ছন্দটা অবশ্যই এটা আমার ছন্দ না, এটা একটা কালেক্টেড ছন্দ। ওকে, যাই হোক, কি বললাম যে ফুল পরে টুপ করে লও সবাই এক করে। এখন খেয়াল করো, ফুল মানে এটা ফ্যাক্টর 1, খেয়াল করো ফুল মানে কি ফাইব্রিনোজেন, পরে পরে মানে কি প্রথম ব্রিন 2 নাম্বার ফ্যাক্টর, টুপ থুপ করে রে পড়বা তোমরা থ্রোম্বোপ্লাস্টিন, করে মানে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, এরপর হচ্ছে ল মানে হচ্ছে কি ভাইয়া ল্যাবাইল ফ্যাক্টর, এক মানে অ্যাক্সিলারিন। ওকে, এটা এখনো বাস্তবিক পক্ষে ফ্যাক্টরটা নাই, এটা প্রকল্পিত একটা ফ্যাক্টর। ওকে, এরপরে 7 নম্বরে চলে যাও, লও সবাই কি ভাইয়া এক, সবাই লও কি সবাই, তাহলে হচ্ছে সবাই হচ্ছে কি স্টেবল ফ্যাক্টর। আচ্ছা, এরপরে এক মানে কি ভাইয়া অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, করে করে মানে হচ্ছে ক্রিস্টমাস্ট ফ্যাক্টর। আচ্ছা, এরপরে শার্ট মানে স্টুয়ার্ট ফ্যাক্টর, পরে মানে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, হ মানে হ্যাগম্যান ফ্যাক্টর, আর ফুল বাবু মানে ফাইব্রিনোজেন স্টেবিলাইজিং ফ্যাক্টর। মানে জাস্ট একটা ছন্দের মাধ্যমে, ছোট্ট একটা ছন্দ, এটাকে তুমি কয়েকবার পড়বা, মিনিমাম 10 বার পড়বা, 10 বার থেকে 15 বার না পড়লে তোমার এটা মনে থাকবে না এই ছন্দ। আগে তুমি এগুলো মুখস্থ করো, এই যে নামগুলো, কঠিন যে টার্মগুলো, এগুলো তুমি মুখস্থ করো, চেষ্টা করো মুখস্থ করার পরে যখন তুমি পারবে না তখন হচ্ছে ছন্দটা দিবা, দেওয়ার পরে জাস্ট তুমি এই ছন্দটা একদম মুখস্থ রাখবা। আর কোনটা জাস্ট কতটুকু পর্যন্ত বিস্তৃত, যেমন ফুলের জন্য হচ্ছে ফাইব্রিনোজেন, পরে পরে মানে হচ্ছে প্রথম বিন, টুপ টুপ বা এটাকে থ্রুপ বলতে পারো, থ্রোম্বোপ্লাস্টিন, করে করে মানে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, এভাবে তোমরা জাস্ট মনে রাখবা, ঠিক আছে। তাহলে এই ছন্দ দিয়ে আমরা এগুলো মনে রাখতে পারতেছি, ফ্যাক্টর 1 2 3, 12টা টোটাল, 13টা ফ্যাক্টর, একটা প্রকল্পিত, ওইটা বাদে। আচ্ছা, এরপরে তোমার এগুলার যে কাজ, তঞ্চনে কোনটা কী ধরনের ভূমিকা রাখে, এটা তোমরা একটু দেখবা বা পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপরে রক্ততঞ্চনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা তোমার রক্ত বন্ধের প্রক্রিয়াকে বলা হয় হিমাটোস্ট্যাটিস প্রক্রিয়া বলা হয়। হিমাটোপয়েসিস প্রক্রিয়ায় কি হয় ভাইয়া? রক্ত তৈরি হয়। আর হিমাটোস্ট্যাটিস প্রক্রিয়ায় কি হয়? রক্ত বন্ধ হয় বা রক্ত তঞ্চন ঘটে। আচ্ছা, এখন এই যে রক্তটা যে তোমার বন্ধ হয় কোনো একটা জায়গায়, বা রক্ত যে তঞ্চন প্রক্রিয়া, এই ক্লটিং ফ্যাক্টরের মাধ্যমে বন্ধ হয়, এটা এইখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে দেখানো আছে। যদি আমরা সৃজনশীল করতাম আমরা এটা পড়তাম, কিন্তু আমরা এখন এখানে এটা পড়বো না। আমরা এখান থেকে জাস্ট এইটা পড়বো যে রক্ত জমাট বাঁধা শেষ হলে যে হলুদ তরল বেরিয়ে আসে তাকে সিরাম বলা হয়। তাহলে সিরাম হচ্ছে কি, রক্ত জমাট বাঁধার পর যে একটা হলুদ তরল বেরিয়ে আসে সেটাকে বলা হয় সিরাম। সিরামের উপাদান রক্তরসের মতোই, তবে এতে ফাইব্রিনোজেন, প্রথমবিন, ফ্যাক্টর 5 ও ফ্যাক্টর 8 থাকে না, ঠিক আছে। আর সিরামে কি থাকে ভাইয়া? বেশি পরিমাণে সেরাটোনিন থাকে, এই জায়গাটুকু দেখবা। এরপরে তোমরা যে জায়গাটায় চলে আসবে সেটা হচ্ছে এইটা, যে প্রথমে আমাদের অনুচক্রিকা, যেখানে যদি কাটা যায় সেখানে হচ্ছে অনুচক্রিকা আসে, আসার পরে রক্তের তঞ্চন সহায়ক উপাদান, এটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হয়।
এই থ্রোম্বোপ্লাস্টিনটা প্রথম ঋণ নামক, প্রথমে হচ্ছে এটা নিষ্ক্রিয় থাকে, কি প্রথম ঋণটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে, এটা থ্রোম্বোপ্লাস্টিনের সাহায্যে থ্রোম্বিনের সক্রিয় থ্রোম্বিনে পরিণত হবে। এই থ্রোম্বিনটা ফাইব্রিনটা থ্রোম্বিনের সহায়তায় ফাইব্রিন মনোমারে পরিণত হবে। ওকে, ফাইব্রিন জালক পরস্পরের সংযোজনের ফলে ফাইব্রিন পলিমার তৈরি করে। এইভাবে আমাদের একটা রক্তের তঞ্চন পিণ্ড তৈরি হয় এবং রক্তটা জমাট বাঁধে। এটাই হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা, জাস্ট এটা একটু দেখবা। এখন রক্ত তঞ্চন কাল, দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে রক্ত তঞ্চন কাল বলা হয়। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চন কাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। কি বলছি, রক্ত তঞ্চন কাল কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, 4 থেকে 5 মিনিট, আগে ছিল 3 থেকে 4 মিনিট, বুঝছো? তাহলে রক্ত তঞ্চন কাল হলো কত, 4 থেকে 5 মিনিট। একটা জিনিস এখানে দেখবা, রক্ত তঞ্চনের তাৎপর্য আছে। হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত যদি তঞ্চন ঘটে তাহলে হার্ট অ্যাটাক হয়। মস্তিষ্কের ধমনীতে যদি রক্ত তোমার জমাট বাঁধে তাইলে সেখানে স্ট্রোক হয়। তাহলে হার্ট অ্যাটাক কোথায় হয়, হৃৎপিণ্ডের ধমনীতে। যদি রক্ত জমাট বাঁধে তাহলে হয় হার্ট অ্যাটাক, আর মস্তিষ্কের ধমনীতে যদি রক্ত জমাট বাঁধে তাহলে হয় হার্ট স্ট্রোক, স্ট্রোক হয়। ঠিক আছে, মস্তিষ্কে তো ব্রেন স্ট্রোক হয়, তাই না? আচ্ছা, এরপরে রক্তনালীর ভিতরে সাধারণত রক্ত তঞ্চন হয় না কেন, এই প্রশ্নটা আসতে পারে তোমার বহুবিধ মানে বড় বড় অপশনের মাধ্যমে এই প্রশ্নটা আসে যে আমাদের যেহেতু রক্তটা বাইরে জমাট বাঁধতেছে তাহলে ভিতরে কেন জমাট বাঁধতেছে না, এটার কারণটা কি খেয়াল করো ভাইয়া। এখানে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রক্ত তঞ্চনের জন্য আমাদের অনুচক্রিকা ভেঙে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হয়, সেটা প্রয়োজন হবে। কিন্তু এটার এই রক্তের ভিতরে যে অন্তর্ঘাত এটা হচ্ছে অনেক মসৃণ, যার ফলে রক্ত বাতাসের সংস্পর্শে আসে না, আর না আসার কারণে অনুচক্রিকা থ্রোম্বোপ্লাস্টিন উৎপন্ন করে না, ফলে হচ্ছে রক্ত জমাট বাঁধে না। ওকে, এরপরে রক্তনালীর ভিতরের গতি বেশি থাকে, রক্তনালীর ভিতরে রক্তের গতিটা বেশি থাকে, এটা খুবই স্পিডি থাকে, তাই রক্ত তঞ্চন ঘটে না। রক্তে হেপারিন নামক এক ধরনের তঞ্চক নিরোধক পদার্থ অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা রক্ত তঞ্চন নিরোধ করে বা রক্ত তঞ্চন করতে বাধা দেয়, সেটা হচ্ছে কি হেপারিন নামক একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিন রক্তের ভ্যাসোফিল এবং যোজক টিস্যুর মাস্টকোষ থেকে নিঃসৃত হয়, এটাও রাখবে। হেপারিন প্রথম ঋণ থেকে থ্রোম্বিন উৎপাদনে বাধা দিয়ে রক্ত তঞ্চন রোধ করে, এটা একটু মনে রাখবা। এখন প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য কি? প্লাজমা হচ্ছে রক্তের জলীয় অংশ, আর সিরাম কি ভাই, তঞ্চন যখন শেষ হয় তখন সেখান থেকে একটা হলুদ একটা পদার্থ তরল বের হয়, সেটা হচ্ছে সিরাম। আচ্ছা, প্লাজমাতে বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, কিন্তু সিরামে কোনো রক্তকণিকা থাকে না। প্লাজমাতে ফাইব্রিনোজেন থাকে, তবে সিরামে এই ধর্ম অনুপস্থিত থাকে। প্লাজমাতে সেরাটোনিন থাকে না বা কম থাকে, তবে সিরামে সেরাটোনিন বেশি থাকে। এটাতে 90% পানি, এখানে 90 থেকে 95%, 92 থেকে 95% পানি থাকে। আর প্লাজমাতে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রয়োজন হয়, কারণ সেখানে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে রক্ত তঞ্চন রোধ হয়, তবে সিরামে অ্যান্টিকোয়াগুলেন্টের প্রয়োজন হয় না। এরপর লসিকা বা লিম্ফ, এটার সংখ্যাটা একটু দেখবা। এরপর এখান থেকে লাগবে কি ভাই, লসিকার প্রায় 94 থেকে % পানি এবং 6% কঠিন পদার্থ। তাহলে লসিকা কী জিনিস নিয়ে গঠিত হয়, 6% হচ্ছে তোমার কঠিন পদার্থ আর 94% পানি নিয়ে গঠিত। লসিকায় প্রধানত শ্বেতরক্তকণিকা, এর লিম্ফোসাইট থাকে এবং কিছু মনোসাইট ও ম্যাক্রোফেজ থাকে। তাহলে লসিকায় কি থাকে, লিম্ফোসাইট থাকে, শ্বেতরক্তকণিকা এবং মনোসাইট ম্যাক্রোফেজ থাকে। এখন খেয়াল করো ভাই, যে লসিকা বলছে কঠিন পদার্থ 6%, তরল পদার্থ 94%। এই 6 কঠিন পদার্থের ভিতরে আছে জৈব পদার্থ, অজৈব পদার্থ এবং হচ্ছে কোষ উপাদান। তো কোষ উপাদান আছে কি লিম্ফোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ, আর অজৈব বস্তুর ভিতরে আছে যেগুলো হচ্ছে আমরা পর্যায় সারণীতে পাবো, যেমন কি সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ক্লোরাইড। এগুলো জাস্ট মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবো পর্যায় সারণী দিয়ে, বুঝছো? আর জৈব বস্তুর ভিতরে আছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, রেশন পদার্থ। এখন আমাদের লাগবে কীভাবে প্রোটিন।
অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, অ্যান্টিবডি, অ্যানজেম, এগুলো হচ্ছে প্রোটিন। লিপিড হচ্ছে কাইলোমাইক্রিন, লিপোপ্রোটিন। আর কার্বোহাইড্রেটের ভিতরে জাস্ট গ্লুকোজ। এগুলো জাস্ট যেটা দ্বারা সেটা বোঝায়। আচ্ছা, এখন এখান থেকে আমাদের আর লাগবে কী ভাই, লসিকার কাজগুলোর হেডলাইনটা দেখবা। প্রোটিন পরিবহন করে, হ্যাঁ, স্নেহ পরিবহন করে, অক্সিজেন ও পুষ্টি পরিবহন করে, শোষণ, প্রতিরক্ষা, প্রতিরোধ, দেহের রসের পুনর্বন্টন, ঠিক আছে, টিস্যুর গাঠনিক খণ্ডতা রক্ষণ, টিস্যুর নিষ্কাশন, কার্বন ডাইঅক্সাইড ও বজ্র পদার্থের নির্গমন। এগুলো জাস্ট হেডলাইন দেখবা। এরপরে একটা জিনিস মনে রাখবা, থোরাসিক লসিকা নালী, এটি বাম সাবক্লিয়ান ও বাম অন্ত জেগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে কি থোরাসিক লসিকা নালী। আর এখানে দেখবা লসিকা গ্রন্থি, লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা, এই 5টা জিনিস হচ্ছে মানব লসিকা গ্রন্থিতে পাওয়া যায়, বা এই 5টা জিনিস নিয়ে লসিকা গ্রন্থি গঠিত। কি বলছি, লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা। আচ্ছা, এরপরে এই যে লিম্ফ নোড, মানব দেহে প্রায় 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়। এরপরে চলে আসলাম টনসিল। 3 ধরনের টনসিল রয়েছে, একটা হচ্ছে প্যালাটাইন, অ্যাডেনয়েড, তারপর হচ্ছে কি ভাই লিঙ্গুয়ান টনসিল। ওকে, এই 3 টনসিলের প্রকারভেদ। আচ্ছা, এরপরে আরও একটা জিনিস দেখবা, সেটা টনসিলের সৃষ্ট প্রদাহকে বলা হয় টনসিলাইটিস। কি বলছি, টনসিলের সৃষ্ট প্রদাহকে কি বলা হয়, টনসিলাইটিস। এটা মনে রাখবা। অপারেশন করে টনসিল অপসারণ প্রক্রিয়াকে টনসিলেক্টমি বলা হয়। অপারেশন করে টনসিল প্রদাহ শেষ করাকে কি বলা হয়, টনসিলেক্টমি। প্রশ্ন চলে আসবে ডাইরেক্ট, মানে একদম ফুল লেখাটা দিয়ে দিবে যে অপারেশন করে টনসিল অপারেশন করাকে কি বলা হয়, টনসিলেক্টমি। বা এই প্রক্রিয়াটা কি কাজ, মানবদেহের ভ্রূণে প্লিহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে। এই টনসিলের ভিতরে আছে গিয়ে লিম্ফ নোডের যে গ্রন্থি আছে সেখানে কি কি আছে বা প্লিহা কি করে, প্লিহা হচ্ছে তোমার মানব ভ্রূণের সকল ধরনের রক্তকণিকা উৎপাদন করে। আমরা দেখলাম না যে ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়, অবশ্য প্লিহাতে উৎপন্ন হয়। ওকে, প্লিহা রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক নামে পরিচিত। রক্তের ব্লাড ব্যাংক নামে পরিচিত কে, প্লিহা। এইগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। এটা প্রায় 300 মিলিলিটার রক্ত জমা রাখতে পারে, এইটুকু একটু দেখবা। এইটা রক্তের ছাঁকনি হিসেবে কাজ করে, এটাও একটু দেখবা। এরপরে অধিকাংশ লোহিত রক্তকণিকার ধ্বংস এখানে হয় বলে প্লিহাকে রক্তের কবরস্থান বলা হয়। লোহিত রক্তকণিকার কবরস্থান, এইটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লোহিত রক্তকণিকার কবরস্থান কি। বা এই যে জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু ছোট্ট, তবে এটা 100% স্পষ্ট গুরুত্বপূর্ণ, বুঝছো? কারণ এই জায়গাটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে তুমি পারলে 100 স্টার মারো, যত স্টার মারতে পারো, জাস্ট তুমি এটাকে মিনিমাম 10 বার পড়বা, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে লোহিত রক্তকণিকার কবরস্থানকে প্লিহা। রক্তের ছাঁকনি হিসেবে কাজ করে কে, প্লিহা। প্লিহা কতটুকু রক্ত জমা রাখতে পারে, 300 মিলিলিটার। প্লিহাকে রক্তের ব্লাড ব্যাংক কাকে বলা হয়, প্লিহাকে। ভ্রূণ অবস্থায় রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়, প্লিহাতে। মানে কি পরিমাণ প্রশ্ন, এখানে সবই প্রশ্ন। আচ্ছা, এরপর থাইমাস। খেয়াল করো, তোমার এই থাইমাসটা আছে না, এটা হচ্ছে তোমার দ্বিখণ্ডিত লিম্ফোয়েড অঙ্গ, এটাকে বলা হয় থাইমাস, এটা মনে রাখবা। আচ্ছা, থাইমাস থেকে 2 ধরনের হরমোন খরিত হয়, থাইমোসিন এবং হচ্ছে থাইমোপোয়েটিন। এটা জাস্ট মাথায় রাখবা, থাইমোসিন, থাইমোপোয়েটিন নামক 2 ধরনের হরমোন থাইমাস থেকে খরিত হয়। আচ্ছা, এরপরে কি পড়বা, এখন খেয়াল করো, এখানে পড়বা রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য। রক্তের বর্ণ লাল, আর লসিকা হচ্ছে হলুদ থেকে সাদা বিভিন্ন পরিবহন টিস্যু। প্রবাহ, রক্ত নালীতে সুনির্দিষ্ট চাপে পরিবাহিত হয়, লসিকা রক্ত নালীতে চাপহীনভাবে প্রবাহিত হয়। গঠন, তোমার এটা কী কী নিয়ে গঠিত, প্লাজমা আর লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, 4টা জিনিস নিয়ে গঠিত টোটাল। মানে ওই যে 3 প্রকার রক্তকণিকা আর এক হলো প্লাজমা রস। আর লসিকা হচ্ছে প্লাজমা ও শ্বেত রক্তকণিকা নিয়ে গঠিত। হিমোগ্লোবিন, অবশ্যই রক্তে হিমোগ্লোবিন বিদ্যমান থাকবে, তবে লসিকাতে হিমোগ্লোবিন থাকে না, যার কারণে এটা কিন্তু ভাইয়া লাল হয় না, কি হয়, হলুদ বা সাদা হয়। ওকে, এরপরে তোমার পরিবহন, রক্তের মাধ্যমে হচ্ছে শ্বসন গ্যাস ও খাদ্যসার, শর্করা, আমিষ পরিবাহিত হয়। লসিকার মাধ্যমে বজ্র পদার্থ ও খাদ্যসার যেমন লিপিড পরিবাহিত হয়। জাস্ট এগুলো একটু দেখবা, যেহেতু যে কোনো ছকই গুরুত্বপূর্ণ, তা আমাদের এগুলো না দেখার কোনো নাই, আচ্ছা, সুযোগ নেই। এরপরে রক্তকণিকা বা রক্তবাহিকা
রক্তবাহিকা দুই প্রকার, ধমনী তারপর হচ্ছে শিরা। ধমনীর ভিতরে ধমনী সাধারণত একটা কাজ করে, সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে পরিবহন করে। মানে হার্ট থেকে কোথায়, বডিতে কে পরিবহন করে, এই কাজটা করেছে ধমনী। ঠিক আছে, তো সে কি ধরনের রক্ত পরিবহন করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। কিন্তু আরেকটা ধমনী আছে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী। এটা একটু ব্যতিক্রম। সে কি করে, সে হচ্ছে এখান থেকে হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে, বডি থেকে হৃৎপিণ্ডে। আর সেই রক্তটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। বুঝছো? আচ্ছা, এরপরে তোমার ধমনী প্রাচীর 3 স্তর বৈশিষ্ট্য, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না। হ্যাঁ, এগুলা তত বেশি ইম্পর্টেন্ট না, তবে জাস্ট দেখা রাখবা। এই যে ধমনীর হৃৎপিণ্ড থেকে শুরু করে কৈশিক জালিকা শেষ হয়, তাহলে ধমনী শুরু কোথায় ভাইয়া, হৃৎপিণ্ড হার্ট, সে শেষ হয় কোথায়, কৈশিক জালিকায়। ওকে, সেইখানে হচ্ছে কি করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এরপর হচ্ছে শিরা। আচ্ছা, যেইটার মাধ্যমে হচ্ছে সাধারণত আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে যায়। কি বলছি, দেহ থেকে, মানে আমাদের বডি থেকে, জাস্ট একটা আরেকটা বিপরীত। এই বডি থেকে এখন কোন দিকে যাবো, হার্টের দিকে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের শিরা। তবে একটা শিরা আছে ব্যতিক্রম ওইটার মধ্যেই, ঠিক সেটা হচ্ছে পালমোনারি শিরা। সেটা হচ্ছে কি করে, হৃৎপিণ্ড থেকে বডির দিকে যায়, এবং সেটা হচ্ছে কি ধরনের রক্ত পরিবহন করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। শিরা কৈশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ড শেষ হয়, এটা একটু দেখবা। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য, এই 4টা বললে মোটামুটি ভিতরে পড়াগুলো না পড়লেও হবে, সমস্যা নেই। উৎপত্তি এবং সমাধি, হৃৎপিণ্ড শুরু হয় ধমনী, কৈশিক জালিকা শেষ হয়। শিরা হচ্ছে সেমভাবে, কৈশিক জালিকা উৎপন্ন হয়, হৃৎপিণ্ডে শেষ হয়। রক্ত প্রবাহের দিক, হৃৎপিণ্ড থেকে দেহের দিকে, আর শিরা হচ্ছে দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে। রক্তের প্রকৃতি, পালমোনারি ধমনী ছাড়া বাকি সব হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে বডিতে পরিবহন করে। আর শিরা হচ্ছে পালমোনারি শিরা ছাড়া বাকিগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। প্রাচীর, এটা তত বেশি ইম্পর্টেন্ট না। লুমেন, ছোট গহ্বর থাকে, বড় গহ্বর থাকে। হ্যাঁ, প্রাচীরটাও দেখবা, বেশ পুরো স্থিতিস্থাপক, কম পুরো অস্থিতিস্থাপক। কপাটিকা, সাধারণত ধমনীতে কপাটিকা থাকে না, শিরাতে হচ্ছে কপাটিকা থাকে, সেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনার কপাটিকা। ওকে, হৃৎপিণ্ডে চলে আসছি ভাইয়া। আশা করি মোটামুটি সবাই হৃৎপিণ্ডের সাথে পরিচিত। হার্ট, বুঝছো, হার্ট তো সবাই ছিল নাকি? এরপরে দেখো হার্টের অবস্থান এবং আকৃতি। এটা লালচে খয়েরি, এই কালারটা মনে রাখবা। আমাদের যকৃত আছে না, যকৃত, সেটার কালার ছিল ভাইয়া লালচে বাদামি। ঠিক আছে, লালচে বাদামি। আর এটা হচ্ছে লালচে খয়েরি, এটা একটু মাথায় রাখবা। ত্রিকোণ একটা মৌচাকের মতো। ঊর্ধ্বমুখী যে অংশটা থাকে সেটাকে বলা হয় ব্যাস, আর নিচের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় অ্যাপেক্স। খেয়াল করো, অ্যাপেক্স জুতা আছে না, এটা কোন দিকে পড়ো তোমরা, নিচে পড়ো না, জাস্ট অ্যাপেক্স নিচে, আর ব্যাস যেটা সেটা হচ্ছে উপরে, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকে। আচ্ছা, এরপরে এটা কয়েকটা স্তর নিয়ে গঠিত। ভিতর দিকে থাকে সেরাস পেরিকার্ডিয়াম, আর তোমার হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম আবার 2টা স্তরে বিভক্ত থাকে। একটা হচ্ছে প্যারাইটাল স্তর, যেটা হচ্ছে বাইরের দিকে থাকে, আর ভিতর দিকে একটা স্তর থাকে, সেটাকে বলা হয় ভিসেরাল স্তর। ওকে, এই স্তর দুটির মাঝখানে একটা পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ থেকে, আঘাত থেকে রক্ষা করে। হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে যে পেশি, সেটা হচ্ছে কার্ডিয়াক পেশি, এটা মনে রাখবা। হৃৎপিণ্ড মানে কি, কার্ডিয়াক, তাহলে কার্ডিয়াক পেশি হচ্ছে এটা ইয়ে করে। এখন খেয়াল করো ভাই, এটা কয়টা প্রাচীর নিয়ে গঠিত, 3টা প্রাচীর নিয়ে গঠিত। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, যেটা হচ্ছে বাইরে, এবং এটা হচ্ছে পাতলা। এখন এই স্তরের কাজটা তোমার লাগবে। সবচেয়ে বাইরের স্তর নাম হচ্ছে এপিকার্ডিয়াম, আর মাঝখানের স্তর নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, আর ভিতরের স্তর নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো এপিকার্ডিয়াম হচ্ছে কি করে, বাইরে থাকে, তাই এটা বিক্ষিপ্তভাবে এখানে চর্বি লাগানো থাকে। মায়োকার্ডিয়াম, এটা হচ্ছে মাঝখানে থাকে, এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে এটা ভূমিকা রাখে। এই কাজটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এন্ডোকার্ডিয়াম, হৃৎপিণ্ড অন্তঃস্থ প্রাচীর একদম ভিতরে থাকে, হৃৎপিণ্ডের কপটিকাগুলো ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ রক্ষা করে। এইটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়ামের কাজ। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এখন কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য, এখান থেকে তোমাদের লাগবে যে জায়গাটা, সেটা হচ্ছে সার্কোপ্লাজম। কি বলছি, কোষের সাইটোপ্লাজম, অর্থাৎ সার্কোপ্লাজম সমান্তরালভাবে সজ্জিত হয়ে মায়োফাইব্রিল নামের সূক্ষ্ম তন্তু গঠন করে। এই মায়োফাইব্রিলের গায়ে অনুপ্রস্থ রেখা দেখা যায়, এটা লাগবে। আর 2টি কোষের সংযোগস্থলে সার্কোপ্লাজমের ঘন সন্নিবেশিত হয়ে অনুপ্রস্থ একটা পুরো চাকতির মতো গঠন তৈরি করে, এটাকে ইন্টারক্লাডেড ডিস্ক বলে, এটা তোমাদের লাগবে।
এই যে ইন্টারক্লাডেড ডিস্ক দেখছো। আচ্ছা, এরপরে তোমার মানব হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আশা করি সবাই এটা খুব ভালোভাবে জানো। এটা হচ্ছে তোমার 2টা অ্যাট্রিয়া বা অলিন্দ থাকে এবং 2টা ভেন্ট্রিকল বা নিলয় থাকে, আশা করি এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে ডান অ্যাট্রিয়াম। ডান অ্যাট্রিয়াম হচ্ছে অপেক্ষাকৃত বড়, তবে এটা হচ্ছে পাতলা, ডান পাশে থাকে পাতলা। ভিতরের গায়ে হচ্ছে সায়ানোয়ার্টিয়াল নোড থাকে, যেটা পেসমেকার নামে পরিচিত, এটা দেখবা। তাহলে সায়ানোয়ার্টিয়াল নোড কোথায় পাওয়া যায়? ডান অ্যাট্রিয়ামে পাওয়া যায়। সবচেয়ে বড় অ্যাট্রিয়াম কোনটা? ডান। সবচেয়ে বড় প্রকোষ্ঠ হচ্ছে হৃৎপিণ্ডের কোনটা? ডান অ্যাট্রিয়াম। আর সবচেয়ে পাতলা হচ্ছে কোনটা? ডান অ্যাট্রিয়াম। এগুলো কিন্তু এমসিকিউ, বুঝছো? আচ্ছা, এটা কি করে? তোমার ঊর্ধ্ব এবং নিম্ন স্তর থেকে, উপরের স্তর থেকে সুপেরিয়র ভেনা কাভা এবং নিম্ন স্তর থেকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্তগুলোকে তোমার শিরা এবং হচ্ছে মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে সে কি করে? গ্রহণ করে। ঠিক আছে, হৃৎপিণ্ডের প্রাচীরে। ওকে, এরপরে এই যে এখানে কি ছিদ্র আছে, ডান অ্যাট্রিয়াম এবং হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং হচ্ছে ডান ভেন্ট্রিকলের মাঝখানে একটা ছিদ্র থাকে, এটা হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটাকে বলা হয় ট্রাইকাসপিড। ওকে, এরপর হচ্ছে বাম অ্যাট্রিয়াম। খেয়াল করো ভাইয়া, বাম অ্যাট্রিয়াম হচ্ছে কোনটা? যেটা হচ্ছে তোমার বাম পাশে অবস্থিত। এই ডান অ্যাট্রিয়াম থেকে অপেক্ষাকৃত কিছুটা ছোট, তবে এটা প্রাচীরটা পাতলা না, এটা পুরো থাকে। বামের সবগুলোই পুরো। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে এটা অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো পালমোনারি শিরা ও পালমোনারি বা ফুসফুসি শিরার মাধ্যমে এটা অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলোকে গ্রহণ করে। ওকে, এই বাম অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাসপিড নামক বা মাইট্রাল কপাটিকা থাকে, এটা একটু দেখবা। আর কর্ডি টেন্ডনের মাধ্যমে হচ্ছে এই শিরাগুলো তোমার হচ্ছে এই প্রকোষ্ঠগুলো একটার সাথে আরেকটা শক্তভাবে হচ্ছে আটকে থাকে। যেমন বাইকাসপিড এবং যে ট্রাইকাসপিড কপাটিগুলার এক প্রান্তে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল ছিদ্রের মুখে, অন্য প্রান্তে ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরের গাত্রে কর্ডি টেন্ডনি নামক তন্তুর সাহায্যে কি করে? যুক্ত থাকে, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে ডান ভেন্ট্রিকল। এ ধমনির মুখে একটি একমুখী অর্ধচন্দ্রাকৃতির সেমিনুলার কপাটিকা থাকে। এই কপাটিকাকে পালমোনারি সেমিনুলার কপাটিকা বলা হয়। তাহলে সেমিনুলার কপাটিকা বা পালমোনারি সেমিনুলার কপাটিকা কোথায় পাবা? জাস্ট এগুলো সামনেও আছে, জাস্ট আমরা এখন একটু দেখে রাখো। খেয়াল করো, ভেন্ট্রিকুলার প্রাচীর তুলনামূলক সবচেয়ে বেশি পুরো। তাহলে ভাইয়া বাম ভেন্ট্রিকল যেটা আছে সেইটার প্রাচীরটা সবচাইতে বেশি পরিমাণে পুরো থাকে, আর সবচেয়ে পাতলা হচ্ছে কি? ডান অ্যাট্রিয়ামটা। ওকে, এখানে যে কপাটিকা আছে এগুলো আমরা সামনে পাবো, সেখান থেকে পড়বো। খেয়াল করো, এই যে এখানে এই চারটা, এইটা গুরুত্বপূর্ণ। ভিতরে যা পড়ছো তার সাথে বেশি গুরুত্বপূর্ণ হলো এইটা, যে কপাটিকার নাম, অবস্থান, বৈশিষ্ট্য, কাজ। খেয়াল করো ভাই, বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা অথবা দ্বিপত্রী কপাটিকা, এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার সংযোগস্থলে অবস্থিত। এটা ঝিল্লি থাকে দুই ঝিল্লি বিশিষ্ট। বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকুলার রক্ত প্রবাহ সাহায্য করে, বিপরীত দিকে রক্ত প্রবাহে এটা বাধা দেয়। এরপর হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার সংযোগস্থলে অবস্থিত, 3 ঝিল্লি বিশিষ্ট। এটার কাজ কি? জাস্ট সেম, রক্ত প্রবাহ বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাকে সে বিপরীত দিকে ফিরে আসতে বাধা দেয়। এরপর হচ্ছে অ্যাট্রিও সেমিনুলার কপাটিকা, বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার সংযোগস্থলটা অবস্থিত। এটার বৈশিষ্ট্য হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ওকে, এরপরে খেয়াল করো ভাইয়া, এটার কাজ কি? বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় রক্ত প্রবাহে সাহায্য করে। এরপরে পালমোনারি বা সেমিনুলার কপাটিকা, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনির সংযোগস্থলে অবস্থিত। এটাও একটা সেমিনুলার কপাটিকা, এটা ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনিতে রক্ত প্রবাহে সাহায্য করে। থিবেসিয়ান কপাটিকা, করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে এটা অবস্থিত। এটা একটা সেমিনুলার কপাটিকা, করোনারি সাইনাস থেকে ডান অ্যাট্রিয়ামের রক্ত প্রবাহ সাহায্য করে। ইউস্টেশিয়ান নালিকা, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত। এটা একটা সেমিনুলার কপাটিকা, ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়ামের মধ্যে রক্ত প্রবাহ সাহায্য করে, এটা একটু দেখবা। এরপরে যেটা হচ্ছে হৃৎপিণ্ড সংযোগকারী টিস্যু। হৃৎপিণ্ড সংযোগকারী টিস্যু হচ্ছে সায়ানোয়ার্টিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজের ডান ও বাম শাখা, পার্কিনজে তন্তু। এটা হচ্ছে সায়ানোয়ার্টিয়াল নোড SA, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড AV, আর বান্ডল অফ হিজ মানে BH, আর রাইট অ্যান্ড লেফট বান্ডল অফ হিজ মানে বান্ডল অফ হিজের বাম এবং ডান শাখা। এরপর হচ্ছে পার্কিনজে তন্তু বা পার্কিনজে ফাইবার।
হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। হৃৎপিণ্ড একটা পাম্পের মতো কাজ করে, নিচের কোনটি পাম্প যন্ত্রের মতো কাজ করে? হৃৎপিণ্ড। এটা মনে রাখবা। বিশ্রামরত অবস্থায় প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 80 বার হচ্ছে স্পন্দন সম্পন্ন করে, যেটার গড় হচ্ছে 75 বার। ওকে। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে সাধারণত সিস্টল এবং ডায়াস্টল বলা হয়। সংকোচনকে সিস্টল, প্রসারণকে ডায়াস্টল বলা হয়। ওকে, এটা একটু দেখবা। সাইনোআর্টিয়াল নোড বা পেসমেকার এবং অন্যান্য নোডাল টিস্যুর মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রিত হয়। এটা একটু দেখবা। এরপরে দ্বিবর্তনী রক্ত সংবহন। এটা জাস্ট হচ্ছে এখানে পার্থক্যটা করলে হয় মাছ আর মানুষের, বুঝছো? এক বর্তনী যেটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত এক চক্রে পরিবর্তিত হয়, আর দ্বিবর্তনী হচ্ছে সংবদ্ধ হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুটি পৃথক চক্রে রক্ত সংবহিত হবে। ঠিক আছে? এক চক্রী মানে জাস্ট এখানে 2টা প্রকোষ্ঠ থাকবে, আর দ্বিচক্রী মানে যেখানে 4টা প্রকোষ্ঠ থাকবে। ওকে। এক চক্রী রক্ত সংবহনে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ রক্ত পরিবাহিত হয়। দ্বিচক্রীতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটাই পরিবহন হয়। রক্তচাপ এটা নিম্ন রক্তচাপে পরিবাহিত হয়, আর দ্বিচক্রী হচ্ছে উচ্চ রক্তচাপে পরিবাহিত হয়। অক্সিজেন সরবরাহের হার খুবই কম এক চক্রীতে, দ্বিচক্রীতে হচ্ছে অক্সিজেন সরবরাহের হার বেশি। আচ্ছা, এরপর হচ্ছে এক চক্রীতে দেখা যায় মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীতে, দ্বিচক্রী দেখা যায় কোথায় ভাইয়া? মেরুদণ্ডী প্রাণীতে। এখন এটার মধ্যে একটা মানুষ আর মাছের মধ্যে পার্থক্য আছে, খেয়াল করো, সামনে পাবা। ওকে, যে মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অ্যাট্রিয়াম একটা, ভেন্ট্রিকল একটা 2টা অ্যাট্রিয়াম 2টা ভেন্ট্রিকল, সাইনাস ভেনাসাস নামক প্রকোষ্ঠ আছে মাছে। এইটাই হচ্ছে পার্থক্যের বিষয়, যে সাইনাস ভেনাসাস নামক তোমার প্রকোষ্ঠ কোথায় দেখা যায়? এটা মাছের হৃৎপিণ্ডে দেখা যায়, তবে মানুষের এটা দেখা যায় না। এরপর হচ্ছে তোমার কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে মাছ, তবে মানুষ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটাই পরিবহন করে। এক চক্রী রক্তের সংবহন ঘটে, দ্বিচক্রী রক্ত সংবহন ঘটে হচ্ছে মানুষের। খেয়াল করো, প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তির হৃদস্পন্দনের হার বলছিলাম 70 থেকে 80 বার, গড়ে ছিল 75 বার। এবং এইটাকে যদি হচ্ছে তুমি করো, রক্তের স্থিতিকাল তোমার কি বলে এটাকে, যে গড়ে প্রতি মিনিটে 75 বার হার্টবিট হয়, তবে কার্ডিয়াক চক্রের সময়কালটা কত? কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। কি বলছি ভাইয়া? কার্ডিয়াক চক্রের সময়কাল কত? এটা মনে রাখবা, 0.8 সেকেন্ড। আচ্ছা, এরপরে এগুলো তোমার দেখা লাগবে না, তোমাদের সামনে জাস্ট একটা আছে, ওইটা দেখলেই হবে। এটা দেখবা, অ্যাট্রিয়াম চক্রের ডায়াস্টল সময় হচ্ছে 0.7 সেকেন্ড, আর সিস্টল সময় হচ্ছে 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকল চক্রের ডায়াস্টল সময় 0.5 সেকেন্ড, আর সিস্টল সময় হচ্ছে কি ভাই? 0.3 সেকেন্ড। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, ডায়াস্টল মানে হচ্ছে বেশি। কি বলছি? ডায়াস্টল মানে হচ্ছে বেশি। তাহলে এখানে বেশি শব্দ হচ্ছে কি 5, 0.5, 0.3। তাহলে খেয়াল করো, অ্যাট্রিয়ামটা আগে, তাই 0.7, টোটাল হচ্ছে 0.8। তাহলে 0.7 থেকে 0.8 গেলে কত? 0.1 হবে এটা। তো তোমরা জাস্ট মনে রাখবে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7, আর সিস্টলের ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে 0.5। তো বাকিটা হচ্ছে জাস্ট বিয়োগ করে দেবে 0.8 থেকে, বের করলে পেয়ে যাও। ওকে। আচ্ছা, এরপরে এখানে আর এগুলো লাগবে না, এগুলো ভিতরে লাগবে না, এগুলো হচ্ছে আমরা এখান থেকে পড়বো। ওকে, যে ভেন্ট্রিকলের সিস্টল লাভ সৃষ্টি হয়, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব সৃষ্টি হয়। এই দুইটা শব্দ কোথায় সৃষ্টি হয়, কখন, এটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে অ্যাট্রিয়াম এবং হচ্ছে ভেন্ট্রিকলের সময়কালটা দেখছো, এইখানেও কিন্তু দেওয়া আছে, এইখানে ওইদিকে পড়তে না বলছিলাম। এখন হার্টবিট বা মায়োজনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া এবং হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, এ ধরনের নিয়ন্ত্রণকে মায়োজনিক নিয়ন্ত্রণ বলে। এটা একটু জাস্ট সংজ্ঞাটা পড়বা। ওকে। এরপরে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। সায়ানোঅ্যাট্রিয়াল থেকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে উদ্দীপনা পরিবহন হতে 0.03 সেকেন্ড সময় লাগে, আর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার থেকে এই উদ্দীপনা এইখানে এসে অবস্থান করে 0.09 সেকেন্ড দেরি করে। খেয়াল করো, 0.0 সেকেন্ড সময় লাগে সায়ানোঅ্যাট্রিয়াল থেকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার আসতে। এখন এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলারে এই উদ্দীপনাটা আসার পর সেইখানে হচ্ছে সে 0.049 সেকেন্ড দেরি করে বা অপেক্ষা করে। এই যে অপেক্ষাকাল, এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডাল ডিলাই। ওকে, নোডাল ডিলাই। এরপর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার থেকে অ্যাট্রিও
ভেন্ট্রিকুলারের বান্ডল এর উদ্দীপনা তোমার হচ্ছে ভেন্ট্রিকুলার এই যে পেশিতে পৌঁছাতে আরও 0.04 সেকেন্ড সময় লাগে। তাহলে সায়ানোআর্টেরিয়াল থেকে উদ্দীপনা তোমার টোটালি বের হওয়ার পর সেখান থেকে এই উদ্দীপনা ভেন্ট্রিকুলার আসতে টোটাল সময় লাগে 0.16 সেকেন্ড। এটা একটু মনে, ঠিক আছে। এই তথ্যগুলো দেখবা। বান্ডল অফ ফিজের ডান বাম শাখা এগুলো দরকার নেই এখান থেকে। এই যে এটা হচ্ছে আমাদের রক্তের প্রবাহটা। সায়ানোআর্টেরিয়াল নোড এবং হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মধ্যে একটা পার্থক্য আছে, দেওয়া আছে, চাইলে দেখতে পারো। এরপরে আমাদের হচ্ছে ব্যারো রিসেপ্টর। খেয়াল করো ভাইয়া, দুই ধরনের ব্যারো রিসেপ্টর আছে, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর। আচ্ছা, এরপরে মানুষের দেহে রক্ত সংবহন পদ্ধতি, একটা হচ্ছে সিস্টেমিক সংবহন আর একটা হচ্ছে কি ভাইয়া, খেয়াল করবে, সিস্টেমিক সংবহন আর একটা হচ্ছে পালমোনারি সংবহন। ঠিক আছে, সিস্টেমিক সংবহনের যে একটা চিত্র আছে এটা একটু দেখবা। যে প্রথমে হচ্ছে কোথায় যায় রক্ত, বাম ভেন্ট্রিকল থেকে রক্ত যাবে অ্যাওর্টা থেকে টিস্যু অঙ্গ, এরপরে মহাশিরা, এরপরে ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকুলে পৌঁছায়। ঠিক আছে, আর এইখান থেকে সিস্টেমিক সংবহনের সময়কালটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড। কত? সিস্টেমিক সংবহনের সময়কাল কত? 25 থেকে 30 সেকেন্ড, এটা দেখবা। আচ্ছা, এরপরে পালমোনারি সংবহনের ক্ষেত্রে তোমরা এটার গতিপথটা দেখবা সেমভাবে, এটা দেখলেই হবে। আচ্ছা, পালমোনারি সংবহন এবং পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরার মধ্যে পার্থক্য দেওয়া আছে। উৎপত্তি, হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে সৃষ্টি হয়, ফুসফুসে গিয়ে শেষ হয় পালমোনারি ধমনী, আর পালমোনারি শিরা হচ্ছে ফুসফুস থেকে সৃষ্টি হয়ে অ্যাট্রিয়ামে পৌঁছায়। প্রাচীর, পালমোনারিটা হচ্ছে পুরো স্থিতিস্থাপক, এই পালমোনারি শিরাটা হচ্ছে পাতলা। হৃৎপিণ্ডের সংযোগস্থলে কপাটিকা থাকে ধমনীর ক্ষেত্রে, কিন্তু শিরার ক্ষেত্রে কপাটিকা থাকে না। রক্তচাপ ধমনীরটা বেশি, শিরাটা কম। আর এটার কাজটা হচ্ছে কি, এটা বেশি ইম্পর্টেন্ট, যে ধমনী হচ্ছে দেহ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেনময় হওয়ার জন্য ফুসফুসে বহন করে, আর শিরা হচ্ছে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সরবরাহের জন্য হৃৎপিণ্ডে বহন করে। ওকে, আচ্ছা। এরপরে আমাদের সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্য আছে, এই ছকটা দেখবা, এটা গুরুত্বপূর্ণ। ভিতরে আমরা পড়াই নাই, জাস্ট এই কারণে এই ছকটা থেকে তোমরা জাস্ট যাতে পড়তে পারো। ঠিক আছে, এটা দেখবা। আচ্ছা, এরপরে হৃদরোগের বিভিন্ন অবস্থায় এ হচ্ছে করণীয়, খেয়াল করো ভাইয়া। প্লিউরিসি, হ্যাঁ, নিউমোনিয়া, প্লিউরিসি হইলে আমাদের কি লক্ষণ দেখা দিতে পারে? প্লিউরিসি হইলে তোমার ফুসফুসের আবরণে প্রদাহ সৃষ্টি হয়। নিউমোনিয়া হইলে তোমার হচ্ছে ফুসফুসের সংক্রমণ হয়, যেটাকে প্লিউরাল যন্ত্রণা বলা হয়। হ্যাঁ, এগুলো একটু দেখবা, তবে বেশি ইম্পর্টেন্ট না এগুলো, জাস্ট কোনটা সিমটমটা একটু দেখবা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার রোগ। কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে তোমার হৃৎপিণ্ডজনিত হচ্ছে কি কি রোগ হইতে পারে, সেটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার রোগ। কার্ডিওভাস্কুলার রোগ যেমন করোনারি ধমনীর হৃদরোগের কারণ, তারপর হচ্ছে কার্ডিওমেগালি, হ্যাঁ, তারপর হচ্ছে কি ভালভুলার হার্ট ডিজিজ। ঠিক আছে, ভালভুলার হার্ট ডিজিজ এগুলো হইতে পারে। কনজেনিটাল হার্ট ডিজিজ, হ্যাঁ, জন্মগত হৃৎপিণ্ডের রোগ, যেটাকে বলা হয় কি ভাই কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে কি জন্মগত রোগ। ঠিক আছে, হৃদরোগ। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে পেরিকার্ডাইটিস, এটা হচ্ছে পেরিকার্ডিয়ামের প্রদাহ। কার্ডিওমায়োপ্যাথি, এটা হচ্ছে হৃদপেশির রোগ। হ্যাঁ, এগুলো দেখবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে তোমার কার্ডিওভাস্কুলার রোগের মধ্যে করোনারি হৃদরোগ অন্যতম, এটা একটু দেখবা। হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ আছে, এদেরকে হৃদরোগ বলা হয়। এখন করোনারি হৃদরোগের অপর নাম হচ্ছে ইসকিমিয়া, এটা একটু ইম্পর্টেন্ট। করোনারি হৃদরোগের অপর নাম কি? ইসকিমিয়া। এরপর হচ্ছে আমাদের অ্যানজাইনা, হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিওর, ধমনীর অস্বাভাবিকতার কারণে সৃষ্ট করোনারি হৃদরোগ, এগুলোও কিন্তু করোনারি হৃদরোগ, এগুলো দেখবা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের অ্যানজাইনা বা হচ্ছে হৃদপেশল আছে। অ্যানজাইনার কি কি প্রকার আছে? স্থির অ্যানজাইনা, তারপর হচ্ছে কি অস্থির অ্যানজাইনা। ঠিক আছে, তোমার হচ্ছে বিশ্রাম যখন নিবা তখন হচ্ছে এটার ব্যথা চলে যাবে। স্থির মানে কি তুমি বিশ্রাম নেওয়া, তাই না? তো বিশ্রাম নিলে তোমার হচ্ছে এই অ্যানজাইনাটা চলে যাবে। এর হচ্ছে অস্থির অ্যানজাইনা, এটা হচ্ছে তুমি যখন হচ্ছে বিশ্রাম নিয়ে তোমার হচ্ছে বিশ্রাম অবস্থায় আসো, তুমি বসে আসো, তখন তোমার একটা ব্যথা অনুভূত হবে। তখন তুমি কি করবা? জাস্ট হচ্ছে তুমি দীর্ঘ সময় হচ্ছে
বুকে তোমার এই সময় ব্যথা অনুভূত হবে। আর এটা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। তাহলে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হচ্ছে কোনটা? অস্থির অ্যাঞ্জাইনা। ওকে, এরপর হচ্ছে পরিবর্তনশীল বা প্রিনজিমেটাল অ্যাঞ্জাইনা। তুমি হচ্ছে যখন বিশ্রাম কিংবা ঘুমের সময় ঠান্ডার কারণে হচ্ছে এই ধরনের অ্যাঞ্জাইনা দেখা যায়। আচ্ছা, এরপরে অ্যাঞ্জাইনার কারণ আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের লাগবে হচ্ছে অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড হৃৎপিণ্ডে জমা হওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হয়। তাহলে বুকে ব্যথা হয় কেন? অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড বুকে জমা হওয়ার কারণে। অ্যাঞ্জাইনার লক্ষণ আছে এই। এরপর হচ্ছে তোমার করণীয় কি অ্যাঞ্জাইনা হইলে? এগুলো আছে, এগুলা তত বেশি ইম্পর্টেন্ট না, এত বেশি দেখা যাবে না, এখানে জাস্ট বোল্ড লাইনগুলো দেখবা। এরপর হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক, ঠিক আছে, খেয়াল করো। অন্তর্ঘাত্রে তোমার চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, তারপর হচ্ছে কি প্রোটিন, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রভৃতি করোনারি ধমনী অন্তর্ঘাতে জমা হয়ে বিভিন্ন একটা আকৃতির প্লাক তৈরি করে। এই প্লাকের গঠনকে করোনারি অ্যাথোরোমা বলে, ঠিক আছে। এটা একটু দেখবা। এরপরে আসলে আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলি, আসলে হার্ট অ্যাটাক বলতে কিছু হয় না। আমাদের হয় যেটা, সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে। হার্ট অ্যাটাক মূলত কি ভাইয়া? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হার্ট অ্যাটাকের লক্ষণ। এই মেইন যে ইয়েগুলো আছে, বুকে ব্যথা, তারপর হচ্ছে ঊর্ধ্বাঙ্গের জন্য অংশে হচ্ছে অস্বস্তি, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, বমি বমি ভাব, ঘুমে ব্যাঘাত, এগুলো একটু দেখবা। এরপরে হার্ট অ্যাটাক ও হচ্ছে স্ট্রোক। সাধারণত মানুষের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সম্পর্কে আসলে ধারণা কম। তো এখন হার্ট অ্যাটাক কোনটা? হার্ট হয় তোমার হার্ট অ্যাটাক যেটা হচ্ছে কোথায় বা হৃৎপিণ্ডে হয়। আসলে এটা হচ্ছে হার্ট অ্যাটাক না, এটা কি ভাই? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা একটু মাথায় রাখবা। এরপর হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। এই চারটা তোমাদেরকে দেখতে হবে, লক্ষণ কি, চিকিৎসা কি, এগুলো আমরা ভিতরে পড়াই নাই হচ্ছে এই জন্য, জাস্ট যাতে এখান থেকে তোমরা ছক থেকে দেখে নিতে পারো। ভিতরে ওগুলো অনেক হিবিজিবি লেখা, এগুলো তোমরা পড়বা না। আচ্ছা, এরপর হচ্ছে হার্ট ফেইলিউর। হার্ট অ্যাটাকের একটা হার্টের একটা রোগ, সেটা হচ্ছে হার্ট ফেইলিউর। মানে হৃৎপিণ্ড যখন তার দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে না পারে, তখন এই অবস্থাকে হার্ট ফেইলিউর বলা হয়, ঠিক আছে। যখন সে রক্ত যোগান দিতে ব্যর্থ হয় হৃৎপিণ্ড, তখন সেটাকে বলা কি? হার্ট ফেইলিউর। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। হার্ট ফেলিউরের কারণ মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্য হচ্ছে হার্ট ফেলিউর হতে পারে, উচ্চ রক্তচাপ এবং হচ্ছে হৃৎপিণ্ডের করটিকার রোগ হইলে এটা হতে পারে, হৃদস্পন্দন ছন্দপাতন হলে, অতিমাত্রায় রক্ত শূন্যতার কারণে এটা হতে পারে, ধূমপান এবং মদ্যপানের জন্য, ঠিক আছে। হার্ট ফেলিউর রোগের লক্ষণ আছে, হার্ট ফেলিউরের প্রতিকার, এগুলা সাধারণত এখান থেকে বেশি পড়াশোনা নাই। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, এরপর হচ্ছে করোনারি হৃদরোগের ঝুঁকি সৃষ্টিকারী উপাদান সমূহ কি কি জিনিসগুলো হচ্ছে ঝুঁকি সৃষ্টি করতে পারে করোনারি হৃদরোগের জন্য। হৃদরোগ নির্ণয়, এই জায়গাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এতক্ষণ চাপ পড়ছো, জাস্ট সবগুলো সাথে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে চিকিৎসকগণ হার্টবিটের বৃদ্ধি, হৃৎপিণ্ডের অস্বাভাবিক শব্দ, পা ফুলে যাওয়া, হ্যাঁ, ঘাড়ের শিরা ফুলে যাওয়া, যকৃত বড় হয়ে যাওয়ার লক্ষণ থেকে হচ্ছে আমাদের কিছু রোগ তারা হচ্ছে নির্ণয় করেন। এখন দেখো ভাইয়া, বুকের এক্স রে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। তাহলে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কিসের মাধ্যমে? বুকের এক্স রে করার মাধ্যমে। এরপর খেয়াল করবে ইসিজি, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে তোমার হচ্ছে কি করা হয়? ইসিজি বা হার্ট ইসিজি করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে ইটিটি বা এইগুলো কিন্তু আবার পূর্ণরূপ লাগবে এক্স রে, তারপর যে তোমার ইসিজি মানে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইটিটি মানে হচ্ছে কি? এক্সারসাইজ টলারেন্ট টেস্ট, ঠিক আছে। এটার সাহায্য হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে বোঝা যায়। কি? এটার সাহায্য হচ্ছে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালোভাবে বোঝা যায়। এরপর হচ্ছে তোমার রক্তের বিএনপি ব্রেইন, তারপর হচ্ছে কি? নিউট্রিটিক পেপটাইড, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, যাই হোক। রক্তের বিএনপি পরীক্ষাটির মাধ্যমে হচ্ছে রক্তের হার্ট ফেলিউর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তাহলে খেয়াল করো, হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় বুকের এক্স রে এবং হচ্ছে ইটিটি করার মাধ্যমে, আর বিএনপির মাধ্যমে জানা যায় কি? হার্ট ফেলিউর সম্পর্কে জানা যায়। করোনারি অ্যানজিওগ্রামের সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা দেখা যায়। তাহলে হৃৎপিণ্ডে কোনো ব্লক আছে কিনা সেটা কীভাবে দেখা যায়? করোনারি অ্যানজিওগ্রাম। এরপরে হৃৎপিণ্ডের হৃৎপেশির অবস্থা জানা যায় হচ্ছে এমআরআই এর মাধ্যমে। উচ্চ রক্তচাপ, রক্তের শর্করা, চর্বির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে হৃদরোগ সম্পর্কে ধারণা দেওয়া যায়। হার্ট অ্যাটাক হলে ট্রোপোনিন 1
পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এখানে কিন্তু প্রশ্ন দিয়ে দেবে কি ধরো ট্রোপোনিন 2 1 এর পরিবর্তে 2 দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে 4টা অপশনের ভিতরে একটা থাকবে ট্রোপোনিন 2, কিন্তু ওইটাই হবে উত্তর, যে কোনটা হচ্ছে আমরা ইউজ করব না। তাহলে ট্রোপোনিন 2 ইউজ করব না, ইউজ করব কি ট্রোপোনিন কোনটা ইউজ করব, 1 ইউজ করব। এরপর হচ্ছে হৃদস্পন্দক বা হচ্ছে পেসমেকার। হ্যাঁ, তো এটা নিয়ে কিছু ইয়ে আছে, এখানে কিছু লাইন আছে যে পেসমেকার কাকে বলা হয়, এটা কোথায় থাকে। তোমাদেরকে একটু আগে অনেক আগে দেখাইছিলাম যে যে আমাদের অ্যাট্রিয়ামে হচ্ছে সায়ানোঅ্যাট্রিয়াল নোড বা পেসমেকার থাকে, ঠিক আছে। এখান থেকে আমাদের আর কি লাগবে, যান্ত্রিক পেসমেকার কী কী নিয়ে গঠিত, এটা একটু লাগবে। এক প্রকোষ্ঠ পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার, এগুলো দেখবে ভাইয়া। এক প্রকোষ্ঠ পেসমেকার যেটা, এটাতে জাস্ট কি থাকে, একটি তার থাকে, তার বা লিড থাকে, যা হচ্ছে জেনারেটর থেকে হৃৎপিণ্ডের শুধু ডান অ্যাট্রিয়ামে বা ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ পরিবহন করে। এক প্রকোষ্ঠযুক্ত পেসমেকার। দ্বিপ্রকোষ্ঠ যেটা, সেটাতে হচ্ছে দুইটা তার থাকে, এইটার হচ্ছে দুইটা তার থাকে, যা থেকে হচ্ছে হৃৎপিণ্ডের দুই প্রকোষ্ঠে, একটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ডান ভেন্ট্রিকলে রক্ত পরিবহন করে, ঠিক আছে। তাহলে ওইখানে হচ্ছে হয় ডান অ্যাট্রিয়াম না হয় ডান ভেন্ট্রিকল, আর এখানে দুইটাতেই। ত্রিপ্রকোষ্ঠ যেটা, এটাতে হচ্ছে তিনটা তার থাকে, এর মধ্যে প্রথমে তোমার কি হয়, একটি হচ্ছে তোমার ডান অ্যাট্রিয়ামে, আরেকটি ডান ভেন্ট্রিকলে এবং অন্যটি বাম ভেন্ট্রিকলে তরঙ্গ পরিবহন করে। নট বাম অ্যাট্রিয়ামটা কিন্তু বাদ, ঠিক আছে, তিন প্রকোষ্ঠ হইলে। আচ্ছা, এরপরে পেসমেকার যেভাবে কাজ করে এগুলো আমার দরকার নেই। এরপর হচ্ছে মেকানিক্যাল হার্ট। কোনো যদি সুস্থ হৃৎপিণ্ড না থাকে তাহলে হচ্ছে তোমার মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস স্থাপন করা হয়। এটা হচ্ছে যখন হচ্ছে একজন ব্যক্তির হার্ট সমস্যা হয়, কিন্তু তখন একটা হার্ট প্রতিস্থাপন করার জন্য হার্ট না পাওয়া গেলে তখন হচ্ছে এই জিনিসটা দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাংলাদেশে মেকানিক্যাল হার্ট স্থাপন প্রথমবার মতো হয়েছিল 2/3/2022 সালে, ঠিক আছে। এরপরে ওপেন হার্ট সার্জারিটা মূলত কি, এটা একটু দেখবা, ঠিক আছে। বুকটাকে তোমার হচ্ছে বুকটাকে কেটে সেখানে উন্মুক্ত করে হচ্ছে তোমার হৃৎপিণ্ডের যে অস্ত্রোপচার করা হয় বা সেখানে যে একটা অপারেশন করা হয়, সেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ওকে, এই ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম করেছিলেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ওয়ালফ্রেড জি বাইগলিউ। এই কাজটা প্রথম করেছিলেন। ওপেন হার্ট সার্জারি পদ্ধতি এগুলো তোমাদের দরকার নাই। করোনারি বাইপাস সার্জারি, সংজ্ঞা টঙ্গা এগুলো একটু পড়বা জাস্ট, আর কিছু লাগবে না এখানে। এই অ্যাটারোস্ক্লেরোসিস প্রক্রিয়াটা কি, এটা একটু দেখবা। অ্যানজিওপ্লাস্ট, আচ্ছা অ্যানজিওপ্লাস্ট এটা ইম্পর্টেন্ট। অ্যানজিওপ্লাস্টের প্রকারভেদ এটা গুরুত্বপূর্ণ। অ্যানজিওপ্লাস্ট হচ্ছে 4 ধরনের, খেয়াল করে ভাইয়া। বেলুন অ্যানজিওপ্লাস্ট, লেজার অ্যানজিওপ্লাস্ট, করোনারি অ্যানজিওপ্লাস্ট, করোনারি অ্যাথেরেক্টমি, আর আরেকটা হচ্ছে করোনারি স্টেন্টিং, ঠিক আছে। এই অ্যানজিওপ্লাস্টের প্রকারভেদটা জাস্ট একটু দেখবা, এগুলা থেকে কিন্তু প্রশ্ন একটা চলে আসছে অলরেডি। আচ্ছা, এরপরে অ্যানজিওপ্লাস্টের উপকারিতা, স্বাস্থ্য ঝুঁকি, এই তো এই ছিল মোটামুটি আমাদের রক্ত অধ্যায়ের পড়াশোনা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা এইখান থেকে যা দাগিয়ে দিয়েছি জাস্ট এইটুকু একটু দেখবা, আশা করি হচ্ছে তোমরা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর করতে পারবা। আর এইখান থেকে আরেকটা জিনিস দেখে রাখো, এই জায়গাটুকু একটু দেখে রাখো, ঠিক আছে। হ্যাঁ, মানে অ্যানজিওপ্লাস্টটা কাদের জন্য অসুবিধাজনক, যেটা হচ্ছে যাদের বয়স 75+, ঠিক আছে। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।